প্রত্যেকে হেডিং করো পরিমিতির আজকের টপিক আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্র। দেখো, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই টপিক থেকে কোশ্চেন আসে দেখা যায়, বিশেষ করে ডাব্লিউবিতে 2019, 2018, 2016, 2015 দেখা যাচ্ছে যে প্রত্যেক বছরে দুটো বা একটা করে প্রবলেম কিন্তু আয়তক্ষেত্র বর্গক্ষেত্র থাকছে। ওকে, দেখো তাহলে প্রথমে বেসিক পরিমিতির ক্ষেত্রে যেরকম লাগে সেটা হচ্ছে সূত্র। একটু সূত্র নিয়ে আলোচনা করে অঙ্কে ঢুকে যাবো, একদিনে কিন্তু এই চ্যাপ্টার শেষ করব। দেখো, আয়তক্ষেত্রে কাকে বলে আয়তক্ষেত্র? যদি আমরা চতুর্ভুজকে ভাগ করি, নর্মালি চতুর্ভুজকে কটা ভাগে ভাগ করতে পারি বলতে পারবে? এটা একটু জানার দরকার, একটু লিখে রাখো সাইডে। নর্মালি চতুর্ভুজে কটা ভাগে ভাগ করা যায় জানো? চতুর্ভুজকে ভাগ করা যায় নর্মালি দুটো ভাগে। একটা হচ্ছে ট্রাপিজিয়াম আর একটা হচ্ছে সামন্তরিক। ওকে, এটা কিন্তু অনেকেরই ধারণা এই নিয়ে ভুল থাকে। ট্রাপিজিয়াম, সামন্তরিকের কটা ভাগ আছে? সামন্তরিকের আবার তিনটে ভাগ। ভালো করে শোনো, এটা কিন্তু ইম্পর্টেন্ট। কি কি? একটা বর্গক্ষেত্র, একটা আয়তক্ষেত্র আর একটা রম্বস। ওকে, ভালো করে শুনে রাখো, তোমরা মনে হতেই পারে যে বর্গক্ষেত্র কি সামন্তরিক, আয়তক্ষেত্র কি সামন্তরিক, রম্বস কি সামন্তরিক? উত্তর হবে হ্যাঁ, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, রম্বস এই তিনটেকেই সামন্তরিক বলে। বুঝতে পারলে? একটু সংজ্ঞার হিসাবে যদি বলি আমি, চতুর্ভুজ মানে যার চারটি বাহু দ্বারা গঠিত কোনো ক্ষেত্রকে চতুর্ভুজ বলছে। চতুর্ভুজের মধ্যে যদি দুটো বাহু যার সমান্তরাল তাকে বলে ট্রাপিজিয়াম। ভালো করে শুনে রাখো, যার দুটো বিপরীত বাহু পরস্পর সমান্তরাল, অর্থাৎ চারটে বাহুর মধ্যে অপোজিট দুটো পরস্পর সমান্তরাল, সেগুলো সামন্তরিক। এবার দেখো, যে সামন্তরিকের প্রতিটা বাহু সমান, ভালো করে শুনবে, যে সামন্তরিকের প্রতিটা বাহু সমান তাকে বলা হয় রম্বস। এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কনসেপ্ট। এবার যে সামন্তরিকের দুটি বিপরীত বাহু সমান ও সমান্তরাল এবং একটি কোণ 90 ডিগ্রি তাকে বলা হয় আয়তক্ষেত্র। বোঝা গেল কথাটা? যে সামন্তরিকের দুটি বিপরীত বাহু সমান এবং সমান্তরাল, সমান যেমন হচ্ছে সমান্তরাল হচ্ছে, তার সঙ্গে একটি কোণ 90 ডিগ্রি, একটি কোণ যখন 90 ডিগ্রি তাহলে তার মানে চারটে কোণ 90 ডিগ্রি হবে, তাকে বলা হয় আয়তক্ষেত্র। আর বর্গক্ষেত্র কাকে বলে? যে সামন্তরিকের চারটি বাহুই পরস্পরের সঙ্গে সমান এবং একটি কোণ 90 ডিগ্রি তাকে বলা হয় বর্গক্ষেত্র। এই কনসেপ্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা ভাবি যে চতুর্ভুজের পাঁচটা টাইপ, ট্রাপিজিয়াম, সামন্তরিক, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, রম্বস, তা কিন্তু নয়। এই যে বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র ও রম্বসকে বললাম, ভালো করে শুনে নাও, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, রম্বস বললাম, এই তিনটেই কিন্তু সামন্তরিকের ভাগ। বুঝতে পারলে? কোশ্চেন কিন্তু আসে যে এগুলো হচ্ছে টেটে কোশ্চেন এসেছিল, যে যখন কোনো থিওরি টাইপ কোশ্চেন আসে তখন কিন্তু এগুলো খুব গুরুত্বপূর্ণ। যে রম্বস হলো এক প্রকার ড্যাশ, রম্বস হলো এক প্রকার আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, ট্রাপিজিয়াম, সামন্তরিক বলা হয়। বুঝতে পারলে? এই বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, রম্বস এইগুলোই হলো সামন্তরিকের অংশবিশেষ বা মানে প্রকারভেদ বলতে পারো। ওকে, তার মধ্যে আজকের ক্লাসে আমি ডিসকাস করব আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্র। ঠিক আছে, তাহলে দেখো, আয়তক্ষেত্র কি হয়? যেখানে বিপরীত বাহু দুটো পরস্পরের সঙ্গে সমান এবং সমান্তরাল, এবং প্রতিটি কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। আয়তক্ষেত্র, তাহলে আয়তক্ষেত্রে কি কি বর্তমান? একটা দৈর্ঘ্য বর্তমান আর একটা প্রস্থ বর্তমান। এবার যে প্রথম যে ফর্মুলা, কি ফর্মুলা? সেটা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা। প্রত্যেকের বলা উচিত, বলো কেউ। আয়তক্ষেত্রের পরিসীমার ফর্মুলা কি? আমরা ক্লাস 6 থেকে মানে পড়তে স্টার্ট করেছি, বলতে পারবে? ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, একেবারে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। ক্ষেত্রফলের ফর্মুলা কি? এটাও প্রত্যেকে জানি আমরা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ওকে, এরপরে পরীক্ষায় কোশ্চেন আসে দেখা যায় যেটা, সেটা হচ্ছে কর্ণ দিয়ে। তাহলে দেখো, এর দুটো কর্ণ বর্তমান, এর কর্ণের একটা বিশেষ ধর্ম বা বিশেষ একটা বৈশিষ্ট্য রয়েছে। কি বৈশিষ্ট্য? যে কর্ণ দুটো দৈর্ঘ্য কিন্তু সবসময় সমান হয়। ঠিক আছে, এবং এরা যে ছেদ করছে, এরা কর্ণটা উভয় কর্ণকে সমদ্বিখণ্ডিত করছে। বুঝতে পারলে? হ্যাঁ কি না? এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আবার এটাও গুরুত্বপূর্ণ, এই যে কর্ণদ্বয় যে ছেদ করেছে, এতে যে চারটে ত্রিভুজ উৎপন্ন করেছে, এই চারটে ত্রিভুজ দেখতে পাচ্ছি, এটা
পরস্পর বিপরীত যে ত্রিভুজ আর এই দুটো ত্রিভুজ এদের ক্ষেত্রফল পরস্পরের সঙ্গে সমান। এগুলো হলো আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য। এবার আমার জানার দরকার, ভালো করে শুনে নাও, যে কর্ণের ফর্মুলা কি। দেখো ভালো করে একটা জিনিস কনসিডার করো, যে দুটো কর্ণ দৈর্ঘ্য সমান, ধরো তুমি এই কর্ণটা নিলে, এই কর্ণটা কনসিডার করছো, এই কর্ণ মানে কি, এটা তো একটা সমকোণী ত্রিভুজ, যার এটা 90 ডিগ্রি, এটা ভূমি, এটা লম্ব, এইটা অতিভুজ। তাহলে কর্ণের দৈর্ঘ্য কত হবে? কর্ণ ইজিক্যাল টু বলতে পারি √অফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। বলবে আমাকে বুঝতে না পারলে, √অফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। হবে কি হবে না? এটা পুরোপুরি সমকোণী ত্রিভুজের অতিভুজের ফর্মুলার মতো। হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে বলবে, সহজ কিন্তু, অসুবিধা নেই। তাহলে মোটামুটি আয়তক্ষেত্র থেকে আমাদের এই প্রবলেমগুলো পড়লেই কিন্তু আর কোনো অসুবিধা নেই। বোঝা গেছে? হ্যাঁ কি না? আর একটা শুধু মনে রাখবে, এটা হচ্ছে স্পেশাল একটা ট্রিক্স হিসাবে মনে রাখো, এই ট্রিক্সটা গুরুত্বপূর্ণ আয়তক্ষেত্রের। যদি আয়তক্ষেত্রের পরিসীমা জানো, কর্ণ জানো, তখন ক্ষেত্রফল কত হবে ভালো করে নোট ডাউন করো। যে আয়তক্ষেত্রের একটা লিখে রাখো ট্রিক্স হিসাবে, আয়তক্ষেত্রের পরিসীমা পি, পরিসীমা পি, কর্ণকে ডায়াগোনাল বলে কর্ণ ডি হলে, প্রত্যেকে ভালো করে নোট ডাউন করবে, যে ক্ষেত্রফল, ক্ষেত্রফলকে কী দ্বারা প্রকাশ করে? এরিয়া এ দ্বারা প্রকাশ করা হয়। এর একটা বিশেষ ফর্মুলা আছে, কার রেসপেক্টে? এই পি আর ডি এর রেসপেক্টে, কোনো বাহু বা দৈর্ঘ্য প্রস্থ বের না করেই। কি ফর্মুলা? p²/8 মাইনাস d²/2। এই ফর্মুলাটা একটু মাথায় রাখো, তাহলে যদি কোনো অঙ্কে পরিসীমা আর কর্ণ দেওয়া থাকে, তুমি ডাইরেক্ট এই ফর্মুলা অ্যাপ্লাই করে কিন্তু ক্ষেত্রফল বের করে নিতে পারো। সেক্ষেত্রে আলাদাভাবে দৈর্ঘ্য বা প্রস্থ বের করে তার ব্যবহার কিন্তু না করলেও চলবে। বলো বোঝা গেছে? হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে বলবে আমাকে। বোঝা গেছে তো? এতটা পর্যন্ত কোনো সমস্যা নেই? চলো এরপরে একটু বর্গক্ষেত্র নিয়ে আলোচনা করা যাক। দেখো বর্গক্ষেত্র ফর্মুলা একেবারে সহজ, আর কিন্তু বর্গক্ষেত্রের সঙ্গে আয়তক্ষেত্রর মিশিয়েও কিন্তু কোশ্চেন আসে। বুঝছে? মিশিয়ে বলতে একটা ক্ষেত্রের মধ্যে একটা বড় আয়তক্ষেত্রের মধ্যে বর্গক্ষেত্র, এরকম দিয়েও কিন্তু কোশ্চেন আসে। যাই হোক, তাহলে বর্গক্ষেত্রের প্রপার্টিস কি? বর্গক্ষেত্র মানে যার চারটি বাহু পরস্পরের সঙ্গে সমান এবং প্রতিটি কোণ কত? প্রতিটি কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে ধরে নাও প্রতিটি বাহু হচ্ছে এ। যদি প্রতিটি বাহু এ হয়, পরিসীমা কত হবে? পরিসীমা কত হবে? 4 × a। ক্ষেত্রফল কত হবে? a স্কোয়ার। হ্যাঁ কি না? বাহু স্কোয়ার। এবার এরও কর্ণ বর্তমান, আমরা কি জানি? বর্গক্ষেত্রের কর্ণও পরস্পরের সঙ্গে সমান হয় এবং বর্গক্ষেত্রের কর্ণ তাদেরকে সমদ্বিখণ্ডিত করে ছেদ করে, এবং যে এগুলো উৎপন্ন ত্রিভুজগুলো উৎপন্ন করে তাদের ক্ষেত্রফলও সমান হয়, যেহেতু বর্গক্ষেত্রটা পুরো সুষম বিন্যস্ত রয়েছে। তাহলে এর কর্ণের ফর্মুলা কি? এর ফর্মুলাকে বলতে পারে, আর মনে আছে? খুব গুরুত্বপূর্ণ কিন্তু। বর্গক্ষেত্রের কর্ণের ফর্মুলা √2 × বাহু, √2 × বাহু। ঠিক আছে? এটা কিন্তু মনে রাখো, কর্ণের ফর্মুলা হচ্ছে √2 × বাহু। অসুবিধা নেই, এটা কিন্তু গুরুত্বপূর্ণ হয়েছে। এবার ধরো একটা জিনিস মনে রাখবে, কর্ণকে আমরা কি আকারে প্রকাশ করি? ডি আকারে প্রকাশ করি। ধরো কর্ণ জানা আছে, ক্ষেত্রফল চাই, কি করে বের করবে? আমি যা ক্ষেত্রফলের ফর্মুলা a² বললাম, তাহলে এই কর্ণের রেসপেক্টে ক্ষেত্রফলের ফর্মুলা কি হবে? নোট ডাউন করে নাও। কর্ণের রেসপেক্টে ফর্মুলা, বাহুর রেসপেক্টে হচ্ছে a², কর্ণের রেসপেক্টে কি হবে? ½ d²। মনে রেখো, ½ d²। তাহলে কিন্তু ডাইরেক্ট এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে পারবে। বোঝা গেছে? কর্ণ ইজিক্যাল টু √2 × বাহু, আবার ক্ষেত্রফল ইজিক্যাল টু a² হয় বাহুর রেসপেক্টে, আর কর্ণের রেসপেক্টে কী হবে? ½ d²। এইগুলো একটু আনঅর্থোডক্স ফর্মুলা, এগুলো কিন্তু একটু মনে রাখতে হবে। হচ্ছে? এবার চলে এসো পরিসীমার সঙ্গে ক্ষেত্রফলের সম্পর্ক কী বর্গক্ষেত্রের সঙ্গে। বর্গক্ষেত্রের জন্য ভালো করে নোট ডাউন করো, বর্গক্ষেত্রের পরিসীমা ইজ ইকুয়াল টু 4 × √অফ ক্ষেত্রফল। ওকে, মনে থাকবে, কোনো অসুবিধা নেই। বর্গক্ষেত্রের পরিসীমা ইজ ইকুয়াল টু 4 × √অফ ক্ষেত্রফল। এইটাও কিন্তু আমাদের মাঝে মধ্যে অ্যাপ্লাই করতে হতে পারে।
বলো বোঝা গেছে কি না? এই হলো বর্গক্ষেত্রের ফর্মুলা। বর্গক্ষেত্রের তেমন কোনো কঠিন ফর্মুলা কিছু নেই। এই হচ্ছে বর্গক্ষেত্রের ফর্মুলা, আর আগের যেগুলো বললাম আয়তক্ষেত্রের। ওকে, চলো তাহলে এরপরে হচ্ছে অঙ্কে ঢোকা যাক। কীরকম অঙ্ক বলছে, কি বলছে ভালো করে দেখা যাক। চলো আজকের প্রথম প্রবলেম দেখো। আজকের প্রথম প্রবলেম পারা যায় কিনা বলবে। একদিনে কিন্তু এটা শেষ করবো। এই আপকামিং ডাব্লিউবির জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। লিখে নাও, একটি আয়তক্ষেত্রের প্রত্যেকে নোট ডাউন করো। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ভুল বললাম, পরিসীমা 24 সেন্টিমিটার ও ক্ষেত্রফল 54 বর্গ সেন্টিমিটার হলে কর্ণের দৈর্ঘ্য কত? দেখো পারা যায় কিনা। একটি আয়তক্ষেত্রের পরিসীমা 24 সেন্টিমিটার, ক্ষেত্রফল 54 বর্গ সেন্টিমিটার হলে কর্ণের দৈর্ঘ্য কত বের করা যাবে? চলো চেষ্টা করো প্রত্যেকে। অনেক সময় লাগছে, এত সময় লাগা উচিত নয়। দেখো, আচ্ছা এর অ্যান্সার পেলাম, বিশ্বতের অ্যান্সার পেলাম 4। ওকে, দেখা যাক দেখো অ্যান্সার পেলাম 4। দেখো একটা ফর্মুলা আমি লিখেছিলাম মনে আছে? আচ্ছা এখনও বলছো আবার 6। আচ্ছা দেখা যাক, একটা ফর্মুলা আমি একটু আগে বললাম মনে আছে? এ ইজ ইকুয়াল টু এরিয়া ইজ ইকুয়াল টু পরিসীমা স্কোয়ার বাই 8 মাইনাস কর্ণের স্কোয়ার বাই 2। বলেছিলাম কি বলিনি? এখানে এ যেন পি যেন ডি বের করা যাবে, কি কঠিন? করে ফেলো। এর জায়গায় ভ্যালু বসাও কত? 54। পি এর জায়গায় ভ্যালু বসাও কত? 24। তাহলে 24 ইন্টু 24 স্কোয়ার বলেছি, ডিভাইড বাই 8 মাইনাস ডি স্কোয়ার বাই 2। হ্যাঁ কি না? তাহলে 8 3 24। তাহলে কত হচ্ছে? 24 3 কত হয়? 72। 72টা এপাশে গেলে কত হবে? তাহলে বলতে পারি মাইনাস ডি স্কোয়ার বাই 2 ইজিক্যাল টু, একটা স্টেপ লিখছি, 54 মাইনাস 72। তাহলে 54 মাইনাস 72 কত হয় বলো? বিয়োগ করলে কত হবে? আরে কেউ তো কিছু, 18। তাহলে মাইনাস ডি স্কোয়ার বাই 2 ইজিক্যাল টু মাইনাস 18। মাইনাস মাইনাস ক্যান্সেল, ডি স্কোয়ার ইজিক্যাল টু 18 দুগুণে 36, ডি ইজিক্যাল টু 6 সেন্টিমিটার। ডিটা কি ধরেছি? ডি মানেই তো কর্ণ। বলো কারো কোনো ডাউট থাকলে বলবে। এই ফর্মুলার ট্রিক্স কিন্তু আমি বললাম, এই ট্রিক্স অ্যাপ্লাই করো, অ্যান্সার বেরোবে। তুমি যদি এখান থেকে দৈর্ঘ্য ধরো, প্রস্থ ধরো, সেখান থেকে পরিসীমা, ক্ষেত্রফল বের করো, কর্ণ বের করো, অনেক সময় লাগবে। এই ফর্মুলা কিন্তু বা এই ট্রিক্স কিন্তু এখানে অ্যাপ্লাই করতেই হবে সময় বাঁচানোর জন্য। বোঝা গেছে? সমন্বয় বুঝতে পেরেছো? সায়নী বোঝা গেছে? সুশান্ত, রঞ্জিত বুঝতে পারলে? কোথায় 9 স্কোয়ার লিখেছি? কোথায় বললাম বলো? নিচে স্যার ওই যে অ্যানসারের কাছে ওইখানে আমি বুঝতে পারছি না। না ডি স্কয়ার স্যার একটু ভুল আছে, ঠিক আছে দেখতে পাচ্ছি না স্যার, ঠিক আছে। ডি স্কয়ার ইকুয়াল টু 36, ডি ইকুয়াল টু 6। ওকে চলো। নেক্সট প্রবলেম দেখো, এটাও সহজ প্রবলেম, কঠিন কিছু নয়। দেখো বলেছে একটি আয়তক্ষেত্রের দুই বাহুর অন্তর 5 সেমি ও পরিসীমা 22 সেমি হলে ক্ষেত্রফল কত? ওকে, দেখো তো পারা যায় কি না। একেবারে সহজ প্রবলেম, দেখো পারা যায় কিনা বলো আমাকে। একেবারে সহজ। একটি আয়তক্ষেত্রের
দুটি বাহুর অন্তর বা পার্থক্য 5 সেন্টিমিটার এবং পরিসীমা 22 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত? ওকে, বিশ্বতে অ্যান্সার পেয়েছি। বাকিরা তাড়াতাড়ি। অর্পিতার অ্যান্সার পেলাম। দেখো একেবারে সহজ। তাহলে দুটো বাহু ধরে নাও, একটা এক্স একটা ওয়াই, দৈর্ঘ্য এক্স প্রস্থ ওয়াই। তাহলে প্রথমেই কি বলেছে? অন্তর মানে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 5 বলেছে। আবার ক্ষেত্রফলের ফর্মুলা কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইকুয়াল টু 22। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে? 11। এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। 1 নম্বর প্লাস 2 নম্বর করে ফেলো, দেখো কি পাও? এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 5, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 11। যোগ করলে প্লাসে মাইনাসে কেটে গেল, টোয়াইস এক্স ইকুয়াল টু 16, এক্স ইকুয়াল টু 8। যদি এক্স ইকুয়াল টু 8 হয়, ওয়াই ইকুয়াল টু 11 মাইনাস 8 হলে 3। তাহলে দৈর্ঘ্য পেলাম 8, প্রস্থ পেলাম 3। তাহলে ক্ষেত্রফল কত? 8 3 24। একেবারে 10 থেকে 15 সেকেন্ডে সলভ করা প্রয়োজন। বলো বুঝতে অসুবিধা আছে কিনা কারোর? কোনো সমস্যা রেসপন্স করবে। এগুলো কিন্তু এইভাবেই তাড়াতাড়ি করতে হবে, বেশি সময় নষ্ট করা যাবে না। হয়েছে? চলো দেখো পরের কোশ্চেন। দেখো পরের কোশ্চেন, গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই কোশ্চেনগুলো তো প্রচুর আসে, 2019-এর ডাব্লিউবিতেও এসেছিল, ডাব্লিউবিসিএসে পিলিতে আসে, সব জায়গায় আসে। বলেছে 18 মিটার দৈর্ঘ্য, 18 মিটার দৈর্ঘ্য ও 12 মিটার প্রস্থ বিশিষ্ট, 12 মিটার প্রস্থ বিশিষ্ট আয়তকার মাঠের বাইরের দিকে 2 মিটার চওড়া রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো তো পারা যায় কিনা। সহজ প্রবলেম কিন্তু। 18 মিটার দৈর্ঘ্য ও 12 মিটার প্রস্থবিশিষ্ট একটি আয়তকার মাঠের বাইরের দিকে 2 মিটার চওড়া রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল কত? 2 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত? ওকে, বিশ্বতে অ্যান্সার পেলাম। দেখা যাক। সুশান্তর অ্যান্সার পেয়েছি। ওকে, দুজন অ্যান্সার মিলছে না, দুজনেই একটু চেক করে নাও। সুশান্ত চেক করো, বিশ্বজিৎ চেক করো। দেখো আমি দুভাবে করাবো, একটা ট্রিক্সে করাবো, একটা নর্মাল এতে করাবো, নর্মাল যে পদ্ধতিতে আছে সেতে করাবো। ভালো করে দেখে নাও। দেখো অর্পিতা তোমার করে ফেলা উচিত, বৈশাখীরও পারা উচিত। হয়তো অর্পিতার সঙ্গে অ্যান্সার দিয়েছে। সায়নের চেষ্টা করো। দেখো এটা হচ্ছে কি? এটা হচ্ছে আয়তকার মাঠ, এর বাইরে হচ্ছে রাস্তা আছে। ভালো করে একটা জিনিস বুঝো, খুব গুরুত্বপূর্ণ। আগে মেন বেসিক নিয়মে করো, তারপর টিক্সে করাবো। তাহলে এর দৈর্ঘ্যটা কত? 18, প্রস্থ কত? 12। ভালো করে দেখো, খুব গুরুত্বপূর্ণ। তাহলে এটা যদি 18 হয়, রাস্তা সহ বাইরেটার কত হবে? ভালো করে বোঝো। এইটা 18, এর সঙ্গে এইটা 2 যোগ হচ্ছে, এইটা 2 যোগ হচ্ছে, তাহলে বাইরেরটা কত হচ্ছে? 18 2 20 2 22। দেখো ভালো করে দেখো, এইটা যদি 12 হয়, এর সঙ্গে 2 যোগ হচ্ছে, এইখানে 2 যোগ হচ্ছে, তাহলে 12-র সঙ্গে 4 যোগ করলে কত হয়? 16। বোঝা গেছে? তাহলে ভালো করে শুনবে, শুধু রাস্তা সহ মাঠটার ক্ষেত্রফল কত? 22 ইন্টু 16। হ্যাঁ কি না? সেখান থেকে বিয়োগ করব কোনটা? শুধু মাঠটার ক্ষেত্রফল, 18 ইন্টু 12। অ্যান্সার হ্যাঁ কি না? তাহলে 22-এর সঙ্গে 16 গুণ করলে কত হয়? সাইডে করে নাও। 16 ইন্টু 22
32 32, তাহলে 3 5 2, 352। আর 12-র সঙ্গে 18 গুণ করলে কত হয়? 18 আর 12 গুণ করলে কত হয়? 36 আর 18, তাহলে 6 1 2, 216। 216 হলে কত হয়? 6 3 1 বর্গমিটার। ভেরি গুড সুশান্ত, সুন্দর হয়েছে। বিশ্বজিৎ তাড়াহুড়ো হয়ে যাচ্ছে ক্যালকুলেশানে, বলো বোঝা গেল কি না? সুন্দর হয়েছে অর্পিতা। বাকিদের কোনো সমস্যা থাকলে আমাকে বলবে। শরদিন্দু বুঝতে পারলে? এই রাস্তাটাকে ধরে বাইরের কিন্তু দৈর্ঘ্যটা মেজার করাটাই সবথেকে গুরুত্বপূর্ণ। হয়েছে কি হয়নি বোঝা গেছে? সমন্বয় বোঝা গেছে? বৈশাখী প্রত্যেক কোনো ডাউট নেই তো? বিশ্বজিৎ তোমার ভুল কোথায় হচ্ছিল? রেসপন্স করে বলো কোথায় ভুল করছিলে। রাস্তার ক্ষেত্রফলটা দেখিনি, মানে ওই ভাবলাম যে বড় ইটার ক্ষেত্রফলটা চাইছি। না না, রাস্তার ক্ষেত্রফল মানে বড়টা মাইনাস মাঠের ক্ষেত্রফল। ওকে, এবার দেখো, এবার কিন্তু একটা ট্রিক্স বলে রাখি, যদিও এই ট্রিক্স অ্যাপ্লাই করার আমি পক্ষপাতী নই, তবেও এই অঙ্ক অনেকেই বলে স্যার কোনো কি ট্রিক্সে হবে না। দেখো এরও কিন্তু একটা ট্রিক্স আছে, একটু শিখে নাও। দেখো ট্রিক্স কী বলেছে, দৈর্ঘ্যকে আমি এল ধরতে পারি অরিজিনাল মাঠের, এল বলা আছে 18, প্রস্থকে ব্রড বলি, ব্রডনেস বলি বি ইকুয়াল টু তোমার 12। এবার হচ্ছে চওড়া, ডাব্লিউ ইজ ইকুয়াল উইড ইজ ইকুয়াল টু 2 মিটার। এটাই তো বলা আছে, রাস্তার চওড়া 2 মিটার, মাঠটার প্রস্থ মাঠটার দৈর্ঘ্য দেওয়া আছে। এখানে যদি আয়তক্ষেত্রাকার মাঠের চারিদিকে 2 মিটার চওড়া রাস্তা থাকে, বা যত মিটারই হোক, সেই রাস্তার ক্ষেত্রফলের একটা ফর্মুলা আছে। এটাই কিন্তু ট্রিক্স, তোমরা চাইলে মনে রাখতে পারো, না হলে বেসিক নিয়মেও সলভ করতে পারো। রাস্তার ক্ষেত্রফলের ফর্মুলা কি? নোট ডাউন করো, 2W ইন্টু এল প্লাস বি প্লাস 2W, এটাই হচ্ছে ফর্মুলা, মনে থাকবে। 2W ইন্টু এল প্লাস বি প্লাস 2W, তাহলে 2Wর জায়গায় ভ্যালু বসাও, 2 ইন্টু 2 প্লাস 18 প্লাস 12 প্লাস 2 ইন্টু 2, তাহলে এখানে বাইরে 4 গুণ থাকছে, এখানে 4, তাহলে 18 22 18 আর 12 কত হয়? 30, 30 প্লাস 4 কত হয়? 34, 34 ইন্টু 4 136 কিন্তু অ্যান্সার। তুমি চাইলে এই রাস্তার ক্ষেত্রফল নির্ণয়ের জন্য এই 2W ইন্টু এল প্লাস বি প্লাস 2W এই ফর্মুলাও কিন্তু অ্যাপ্লাই করতেই পারো। বলো বুঝতে পারলে কি না? এই ফর্মুলা কিন্তু অ্যাপ্লাই করা যায় যদি তোমরা মনে রাখতে পারো, বা মনে হয় যে না এটা ইউজ করতে চাও। আর যদি মনে না এটা করতে না চাও, তাহলে তুমি আগের যে ট্রিক্সে আমি আগের যে নিয়মে আমি করালাম সেখানে করতে পারো, যেটা তোমাদের ইচ্ছা। ওকে, কোনো অসুবিধা নেই? বোঝা গেছে না যায়নি? হ্যাঁ কি না? এবার একটা জিনিস একটু ট্রিক্সের সময়ও মনে রাখতে হবে, ভিতর দিক আর বাইরের দিক। ধরো কোশ্চেনটা তোমাকে এরকম বললো যে 18 মিটার ও 12 মিটার 18 মিটার দৈর্ঘ্য ও 12 মিটার প্রস্থবিশিষ্ট আয়তক্ষেত্রাকার মাঠের বাইরের দিকে আছে এই অবস্থানটা। এখন যদি প্রশ্ন এটা বলতো যে 18 মিটার দৈর্ঘ্য ও 12 মিটার প্রস্থবিশিষ্ট আয়তকার মাঠের ভিতরের দিকে 2 মিটার চওড়া রাস্তা আছে, তখন ট্রিক্সটা কি অ্যাপ্লাই করতাম? তখন ট্রিক্সটা কিন্তু এইখানে -2W হতো, আর কিচ্ছু না। বোঝা গেছে? তখন কিন্তু -2W হতো। বুঝতে না পারলে আমাকে বলবে, তখন -2W হতো। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ কি না? কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। বোঝা গেছে তো? চল দেখো নেক্সট কী হতে পারে, বা নেক্সট প্রশ্ন এরকম টাইপের, একটু উল্টো, দেখো বোঝা যায় কি না। একটু উল্টো, কী রকম উল্টো? দেখো কি বলেছে, 12 মিটার দৈর্ঘ্য, এটা প্রত্যেকের অ্যান্সার চাই, খুব ভালো প্রশ্ন। 12 মিটার দৈর্ঘ্য ও 8 মিটার প্রস্থ বিশিষ্ট 8 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তকার মাঠের, প্রত্যেক কোশ্চেন নোট ডাউন করবে, আয়তকার মাঠের পরিসীমা বরাবর চারিদিকে 156 বর্গমিটার এর 156 বর্গমিটারের রাস্তা বর্তমান, হচ্ছে
রাস্তাটি কত মিটার চওড়া? রাস্তাটি কত মিটার চওড়া? হয়েছে। দেখো অঙ্কটা কিন্তু জাস্ট ঘোরানো। আগে চওড়া বলা ছিল ক্ষেত্রফল চাইতো, এখন ক্ষেত্রফল বলা আছে চওড়া চাইছে। খুব ভালো প্রশ্ন, আর এই আপকামিং পরীক্ষাগুলোয় এরকম প্রশ্ন আসার সম্ভাবনাও আছে। ওকে, না পিএসসির মেটালার্জি একটা পরীক্ষা হলো, সেখানে কিন্তু এরকম উল্টো দিক দিয়ে কোশ্চেন এসেছিল। এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। দেখো পারা যায় কি না। দেখো এইরকম অঙ্ক করার জন্য ট্রিক্সটা কিন্তু গুরুত্বপূর্ণ, বুঝতে পারলে? না হলে কিন্তু সমস্যা হয়। দেখো তাহলে এখানে তোমরাও চেষ্টা করো, আমিও করছি। এল ইকুয়াল টু কত বলা আছে? 12। বি ইকুয়াল টু কত বলা আছে? 8। আমি চওড়াটা জানি না, ধরে নাও রাস্তাটা হচ্ছে ডাব্লু মিটার চওড়া। ওকে, দেখো রাস্তা বরাবর বলেছে বাইরের দিকে, হ্যাঁ কিনা, বা বাইরের ভিতরে কিছু বলেনি, বরাবর আছে মানে বাইরেই ধরতে পারো। ওকে, চলো তাহলে ফর্মুলা কি হয়? 2W ইকুয়াল টু A2 ইন্টু এল প্লাস বি প্লাস 2W। এর মানটাই কত? 156। কেন? এটা তো রাস্তার ক্ষেত্রে বলে ফর্মুলা। তাহলে তুমি 2Wটাকে বাদ রেখে বাকির ভ্যালু বসিয়ে দাও। এল এর ভ্যালু কত? 12 প্লাস 8 প্লাস 2W ইকুয়াল টু 156। হ্যাঁ কি না? কেয়ারফুলি সলভ করো। তাহলে আরেকটা স্টেপ করো, 2W ইন্টু 20 প্লাস 2W ইকুয়াল টু 156। হ্যাঁ কি না? যদি তাই হয় তাহলে এখানে কত হবে? 20 দুগুণে 40W প্লাস 4W স্কোয়ার ইকুয়াল টু 156। হবে কি হবে না? দেখো একটা ইকুয়েশান পেলাম, দ্বিঘাত সমীকরণ পেলাম। হ্যাঁ কি না? এই দ্বিঘাত সমীকরণটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বুঝতে পারলে? এবার দেখো তাহলে তুমি যদি এই জিনিসটাকে এক ধারে নিয়ে আসো তাহলে বলতে পারি 4W স্কোয়ার প্লাস 40W মাইনাস 156 ইকুয়াল টু 0। হ্যাঁ কি না? যদি 4 দিয়ে প্রত্যেকটায় কেটে দাও তাহলে কী বলতে পারি? ডাব্লু স্কোয়ার প্লাস 10W মাইনাস 39 ইজ ইকুয়াল টু 0 বলা যায় তো? 4 দিয়ে কমন নিয়ে 4টাকে এলিমিনেট করে দিলাম। এরপরে দেখো মিডল টার্ম ফ্যাক্টর, আর এই মিডল টার্ম ফ্যাক্টর আমি কিভাবে ডাব্লু স্কোয়ার প্লাস 10W মাইনাস 39 ইকুয়াল টু 0 হয়, এর মুখে মুখে কীভাবে সলভ করা যায় আমি কিন্তু এর ক্লাসও নিয়েছিলাম। কোয়াড্রেটিক ইকুয়েশনের ক্লাস কিন্তু আমার নেওয়া আছে। যারা মুখে মুখে এখান থেকে ডাব্লু দুটো মান মানে পাবে না, তারা কিন্তু ওই ক্লাসটা মিস করে গেছো বা ভুলে গেছো, তাদের দেখে নিতে হবে। আমি এটা ট্রেডিশনাল মেথডে করে দিচ্ছি, পরীক্ষার সময় কিন্তু তোমাদের ডাইরেক্ট ডাব্লুর মান দুটো ইউজ করতে হবে। দেখো কি বলেছে, এটা বলতে পারি 39কে 10 করতে হবে। কীভাবে করবো? 13 3 39। তাহলে কি বলতে পারি? 13 3 39 যদি করি তাহলে প্লাস 13W মাইনাস 3W মাইনাস 39 ইকুয়াল টু 0। তাহলে প্রথমটা থেকে ডাব্লু কমন নিলে ডাব্লু প্লাস 13, এখান থেকে 3 কমন নিলে ডাব্লু মাইনাস 13 ইকুয়াল টু 0। তাহলে কী পাচ্ছি আমি? ডাব্লু মাইনাস 3 ইন্টু ডাব্লু প্লাস 13 ইজ ইকুয়াল টু 0। তাহলে ডাব্লু দুটো মান পাচ্ছি, একটা মান পাচ্ছি মাইনাস 13 আর একটা পাচ্ছি প্লাস 3। তাহলে মাইনাস কখনোই হতে পারে না, তাহলে ডাব্লুর মান কত? 3। তাহলে রাস্তাটা কত মিটার চওড়া? রাস্তাটা 3 মিটার চওড়া। বলো অঙ্কটা কেউ বুঝতে পারলে কিনা, বা কোনো সমস্যা আমাকে জিজ্ঞাসা করো, কোনো ডাউট থাকলে। বোঝা গেছে না যায়নি? হ্যাঁ স্যার গেছে। সায়নী বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। বৈশাখী বোঝা গেছে? হ্যাঁ স্যার। প্রত্যেকে, নমিতা বুঝতে পারলে অঙ্কটা? রূপালী? হ্যাঁ স্যার। চলো দেখো বিশ্বজিৎ, এইভাবে করা যাবে তো, নাকি তুমি অন্য কোনোভাবে করতে চাইছো? হ্যাঁ স্যার, না না এটাই ঠিক আছে। ঠিক আছে চলো, এই ক্ষেত্রে কিন্তু টিক্সটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে? এক্ষেত্রে টিক্সটা না মনে রাখলে মুশকিল হয়েছে। চলো চলো এবার নেক্সট প্রবলেম দেখো। দেখো এটা সহজ প্রবলেম, দেখো পারা যায় কি না। বলেছে 20 মিটার দীর্ঘ ও 16 মিটার প্রস্থ বিশিষ্ট
বিশিষ্ট আয়তকার মেঝেকে আয়তকার মেঝেকে 80 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট 80 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট কার্পেট দিয়ে ঢাকতে কত মিটার দীর্ঘ কার্পেট লাগবে? কত মিটার দীর্ঘ কার্পেট লাগবে? দেখো তো পারা যায় কি না। একেবারে সহজ প্রবলেম। 20 মিটার দীর্ঘ ও 16 মিটার প্রস্থবিশিষ্ট আয়তকার মেঝেকে 80 সেন্টিমিটার প্রস্থবিশিষ্ট কার্পেট দিয়ে ঢাকতে কত মিটার দীর্ঘ কার্পেট লাগবে? একেবারে সহজ। দেখো পারা যায় কিনা তাড়াতাড়ি। নমিতা অ্যান্সার করো। নমিতার অ্যান্সার পাচ্ছি না আজকে। তাড়াতাড়ি, সহজ তো। 4 মিটার। আচ্ছা দেখা যাক। 4 মিটার। ভালো করে দেখো। ইউনিট কিন্তু ক্যালকুলেশন করার প্রয়োজন। দেখো ভালো করে। অপশান কেন দরকার? এটা ভালো করে দেখো। মিটার সেন্টিমিটার, অ্যান্সার মিটারে। তাহলে কার্পেটের প্রস্থ কত বলেছে? কার্পেটের প্রস্থ বলেছে 80 সেন্টিমিটার। 80 সেন্টিমিটার মানে কত মিটার? 80 সেন্টিমিটার মানে কত মিটার? কেউ আমাকে বলো। কি করতে হয়? 100 দিয়ে ভাগ হয়, তাহলে 0.80 হয় কি হয় না? তাহলে এত মিটার। এই তো সুন্দর অ্যান্সার হয়েছে বৈশাখী অর্পিতার। এত মিটার। তাহলে কার্পেটের দৈর্ঘ্য কত হবে? কার্পেটের দৈর্ঘ্য হবে মেঝের দৈর্ঘ্য 20 × 16 ডিভাইডেড বাই 0.80, মানে অ্যান্সার হবে 400 মিটার। বোঝা গেছে কেন 4 মিটার হবে? যদি এটা 80 মিটার হতো তখন অ্যান্সার 4 মিটার হতো। 80 সেন্টিমিটার বলেছে, তাহলে 80 সেন্টিমিটার 0.80 মিটার। হ্যাঁ কি না? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হয়েছে না হয়নি? এই অঙ্ক কিন্তু প্রচুর আসে। সহজ, এগুলো কঠিন কিছু নয়। হয়েছে? চলো নেক্সট অঙ্ক দেখো। এটাও রাস্তার অঙ্ক, কিন্তু মাঝ বরাবর। ভালো করে দেখো, মাঝ বরাবর। দেখো নেক্সট অঙ্ক নোট ডাউন করবে। 20 মিটার দৈর্ঘ্য ও 5 মিটার প্রস্থ বিশিষ্ট আয়তকার বাগানের মাঝ বরাবর দুই দিকে প্রসারিত রাস্তা বর্তমান। রাস্তাটির ক্ষেত্রফল 46 বর্গমিটার হলে সেটি কত মিটার চওড়া? প্রত্যেক কোশ্চেন নোট ডাউন করেছো। খুব গুরুত্বপূর্ণ প্রবলেম। দেখো এখানে কি বলেছে, ছবিটা দেখতে কেমন হবে দেখো। দুই দিকে প্রসারিত মানে এটা একটা আয়তাকার বাগান, যার এটা 20, এটা 5। ওকে, এবার মাঝ বরাবর মানে ভিতর দিকে নয়, মাঝ বরাবর মানে এইভাবে বর্তমান দুটো রাস্তা। জিনিসটা বুঝতে পারলে?
এইভাবে রাস্তাটা বর্তমান রাস্তাটার অবস্থান হচ্ছে ঠিক এইভাবে। এই রাস্তাটার ক্ষেত্রফল বলে দেওয়া আছে, এই রাস্তাটার কত মিটার চওড়া সেটা তোমাকে ডিসক্লোজ করতে মানে করতে বলে ডিটারমিন করতে বলেছে। এই হচ্ছে ব্যাপার। কিভাবে করবে এটাও কিন্তু সম্পূর্ণ ট্রিক ডিপেন্ডেন্ট, ট্রিক্সে না করলে সময় অনেক বেশি লাগবে। কি নিয়ম ভালো করে শোনো, এর নিয়ম আছে। ধরো দৈর্ঘ্য বলেছে, দৈর্ঘ্য যদি এল হয়, প্রস্থ যদি বি হয়, এবং দৈর্ঘ্য যদি এল, প্রস্থ যদি বি, এবং রাস্তার চওড়া, ভালো করে শুনে নাও, রাস্তার চওড়া যদি ডাব্লু হয়, তাহলে ক্ষেত্রফল কত হবে? রাস্তার ক্ষেত্রফল নোট ডাউন করো ফর্মুলাটা, যে ডাব্লু ইন্টু এল প্লাস বি মাইনাস ডাব্লু। ওকে, এই ফর্মুলা কিন্তু এখানে অ্যাপ্লাই হবে। আগে যেখানে ছিল টু ডাব্লু প্লাস এল প্লাস বি প্লাস টু ডাব্লু বা মাইনাস টু ডাব্লু, এখানে কী হচ্ছে ডাব্লু ইন্টু এল প্লাস বি মাইনাস ডাব্লু। ওকে, চলো তাহলে আমরা এই ফর্মুলা বসিয়ে দিতে পারি। তাহলে ডাব্লুর জায়গায় ডাব্লুটাই বের করতে হবে। এল এর ভ্যালু বলেছে 20, বি এর ভ্যালু বলেছে 5, ডাব্লু তো ডাব্লুই, ইজিক্যাল টু কত? 46। যদি তাই হয় ক্যালকুলেশন করে ফেলো, আর কিছু ব্যাপার নেই। তাহলে দেখো ডাব্লু ইন্টু 25 মাইনাস ডাব্লু ইকুয়াল টু 46, তাহলে 25 ডাব্লু মাইনাস ডাব্লু স্কোয়ার ইকুয়াল টু 46। হ্যাঁ কি না? যদি তাই হয় তাহলে দেখো এটা নিয়ে যাও, ডাব্লু মাইনাস 25 ডাব্লু প্লাস 46 ইকুয়াল টু 0। আবার দেখো দ্বিঘাত সমীকরণ আমার তাড়াতাড়ি সলভ করা প্রয়োজন, আমি এখানে ডাইরেক্ট করতে পারি যে ডাব্লু মাইনাস 23 ইন্টু ডাব্লু মাইনাস 2 ইকুয়াল টু 0। আমি ডাইরেক্ট করলাম কিন্তু মিলটা ফ্যাক্টর না করেই। তাহলে ডাব্লুর কটা ভ্যালু পাচ্ছি? 46টা তো মাইনাস হয়ে যাবে। কী করে মাইনাস হবে? আমি এইটাকে এই দিকে নিয়ে যাচ্ছি, ভালো করে বোঝো। 46 যেমন আছে পড়ে থাক, মাইনাস ডাব্লুটা প্লাস হচ্ছে, প্লাসটা মাইনাস হচ্ছে। ওকে, কেয়ারফুল কিন্তু এইগুলো। তাহলে ডাব্লু দুটো মান পাচ্ছি, একটা 23, একটা 2। কোনটা হবে কোনটা হবে না? দুটোই কিন্তু পজিটিভ মান। পজিটিভ মান হলেও 23 কখনো হতে পারে? হতে পারে না, কারণ রাস্তাটা মাঠটা তো চওড়াই 20 মিটার। 20 মিটার মাঠের মাঝে নিশ্চয়ই 23 মিটার চওড়া রাস্তা থাকতে পারে না। তাহলে 23 হবে না, 2 হবে। তাহলে রাস্তা কত মিটার চওড়া? 2 মিটার চওড়া। বলো বুঝতে পারলে কি না? এই দুটো ফর্মুলা কিন্তু একটু তোমরা মাথায় রেখো, এই দুটো ফর্মুলা কিন্তু মাথায় রেখো, তাহলে কিন্তু অসুবিধা হবে না। হয়েছে না হয়নি? বোঝা গেলে বলবে আমাকে। বোঝা গেছে? আরে হ্যাঁ কি না বলো। হ্যাঁ স্যার। চলো নেক্সট প্রবলেম দেখো পারা যায় কি না। নেক্সট প্রবলেম বর্গক্ষেত্র থেকে দেখো, একেবারে সহজ প্রবলেম করে দেখো। বর্গক্ষেত্রের প্রবলেম আজকে শেষ প্রবলেম। দেখো বলেছে বর্গক্ষেত্রের কর্ণ, বর্গক্ষেত্রের কর্ণ 4 সেমি হলে, বর্গক্ষেত্রের কর্ণ 4 সেমি হলে তার ক্ষেত্রফল কত? মুখে মুখে। বর্গক্ষেত্রের কর্ণ 4 সেমি হলে তার ক্ষেত্রফল কত? মুখে মুখে বলা উচিত। 16 স্যার। দেখো এতটাও মুখে মুখে বলো না যাতে ভুল হয়। আমি ফর্মুলা 8 কী করে? ফর্মুলা কি? আবার আমি বলেছিলাম ক্ষেত্রফলের ফর্মুলা কি? ক্ষেত্রফলের ফর্মুলা হাফ ইন্টু কী হয়? কর্ণ স্কোয়ার। তাহলে হাফ ইন্টু কর্ণ স্কোয়ার মানে কত? 4 ইন্টু 4, 2 দিয়ে কাটলে 2, 4 দুগুণে 8 বর্গ সেমি। ফর্মুলা মুখস্থ রাখো তবে তাড়াতাড়ি পারবে। ওকে, আজকে দেখো হয়ে গেল তোমার বুধবার, মানে এ সপ্তাহে 3 দিন, ও সপ্তাহে 7 দিন, মানে তোমাদের হাতে পরীক্ষা যারা দিচ্ছ তাদের 9 দিন বাকি আছে। অঙ্ক কিন্তু ভালো করে করতে থাকো, বুঝতে পারলে? অঙ্ক করতে থাকো, প্রিভিয়াসে সলভ করতে থাকো। 4টে বছর আমি কোশ্চেন তোমাদের গ্রুপে দিয়ে দিয়েছি, সলভ করতে থাকো। কোনো কোশ্চেন, কোনো জিকে, কোনো রিজনিং আটকে গেলে আমাকে জানাও। রিজনিং আর জিকেতে কিন্তু কাট অফ ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? এখনও পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে প্রায় 46,500 সামথিং ফর্ম রিজেক্ট হয়েছে। আরও যেটা তথ্য যাবে প্রায় 1 লক্ষর কাছাকাছি ফর্ম রিজেক্ট হয়েছে। তো অনেক সিরিয়াস ক্যান্ডিডেটের ফর্ম রিজেক্ট হওয়ার কারণে কম্পিটিশান প্রিলিমিনারি একটু সহজতর হতে পারে, ঠিক আছে? কোশ্চেনে পাওয়ার পর বোঝা যাবে যে কাট অফ কীরকম উঠবে। তবে এটা আমার মতামত, কাট অফ কখনোই 32 বা 35 পেরোবে না। কেন আগের বছর 24, তার আগের বছর 22, এরকম যদি কাট অফ থাকে তো কখনোই 32 পেরোবে না।
আমাদের প্রপার টার্গেট রাখতে হবে কিন্তু 30 পাওয়ার। এই 30 পাওয়াটা কিন্তু ম্যাথ আর রিজনিংয়ের মাধ্যমে হয়ে যায়। আর ভুলেও কেউ জিকেতে ভুল অ্যাটেম্প করতে যাবে না। কেউ তোমাকে দেখবে না 70 পেয়েছো কি 40 পেয়েছো কি 80 পেয়েছো, জাস্ট কাট অফ ক্লিয়ার করানোর ব্যাপার। ঠিক আছে, ম্যাথ রিজনিংয়ের ওপর ভরসা রাখো, ভালো করে করতে দেখো, ম্যাথ রিজনিং তোমাদের কাট অফ ক্লিয়ার করে দেবে। ওকে, চলো আজকে এতটাই। আমাদের হচ্ছে বাড়িতে একটু সমস্যা হচ্ছিলো, তাই ওয়েট বাড়িতে একটু সমস্যা হচ্ছিলো বলে আমি 2 দিন ক্লাস নিতে পারিনি। আমি এরপরে সপ্তাহে এক্সট্রা অন্য টাইমে ক্লাস নিয়ে তোমাদের কভার করাবো। ঠিক আছে, এরপরে ম্যাথে রিজনিং আমি যেটা করাবো সেটা হচ্ছে ডাইরেকশানটা করাবো, ডাইরেকশান উইথ মিরার ইমেজ করাবো। তারপরে আর একটা বাকি আছে কি সিলক্স করাবো। যদিও সিলক্সটা খুব কম আসছে পরীক্ষায়, আমি করিয়ে রাখবো। ঠিক আছে, হ্যাঁ বলো বিশ্বজিৎ কী বলছিলে এবার? হ্যাঁ বিশ্বজিৎ কী বলছিলে পার্সেন্টেজের? কি একটা কি বলছিলে যেন? আচ্ছা, আর কারো কোনো সমস্যা বলতে পারো? স্যার আমার একটা সমস্যা আছে, যেটা ওই মানে বিশ্বজিৎ বলো, একজন বলো, যে কোনো একজন বলো, শুনতে পাচ্ছি। মানে স্যার কোনো বাহুকে a% বেরোলে ক্ষেত্রফল কত পার্সেন্ট হ্রাস বা বৃদ্ধি পাবে, এরকম একটা অঙ্ক থাকে, এরকম টাইপের। হ্যাঁ থাকে তো, সহজ তো। এখানে বড় ক্ষেত্র বা ক্ষেত্র সমান সাকসেসিভ ডিসকাউন্ট, আমি বলে দিচ্ছি, এটা একদম সহজ জিনিস, আমি ওই জন্য করালাম না এটা। যে বড় ক্ষেত্রে বাহু সমান, তাহলে বাহুকে বৃদ্ধি করা মানে কত? প্লাস এক্স প্লাস এক্স প্লাস এক্স ইন্টু এক্স বাই 100। ওকে, এই ফর্মুলা বোঝা গেছে। এটা পার্সেন্টেজের সময় করিয়েছিলাম বলে আমি এখন করালাম না। যে বাহুকে যদি বর্গক্ষেত্রের বাহুকে যদি শর্ট করার ব্যাপারই তো এটা, যে বাহুকে যদি তোমার x% বাড়ানো হয় তাহলে প্লাস এক্স প্লাস এক্স প্লাস এক্স এক্স বাই 100। ওকে, যদি কমানো হয় মাইনাস এক্স মাইনাস এক্স মাইনাস মাইনাস প্লাস এক্স স্কোয়ার বাই 100। বোঝা গেছে। আবার যদি এরকম আয়তক্ষেত্রের ক্ষেত্রে হয়, আয়তক্ষেত্রের ধরো আয়তক্ষেত্রের দৈর্ঘ্যকে বাড়ালো x% বাড়ালো, বৃদ্ধি করলো, আর প্রস্থকে বাড়ালো y% বৃদ্ধি করলো, ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পাবে? এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। হ্যাঁ কি না? এগুলো সহজ প্রবলেম। মাইনাস হলে প্লাস, মাইনাস মাইনাস প্লাস, যেমন হবে যেমন কোশ্চেন আসবে। বোঝা গেছে। এটা কিন্তু খুব মানে একই টাইপের সেই পার্সেন্টেজের অ্যাপ্লিকেশান। ওকে, হ্যাঁ সমন্বয় বলো, কি বলছিলে? স্যার যেটা ওই কার্পেটের অঙ্কটা, ওটা আমার স্যার 40ই বেরোচ্ছে বারবার। তুমি ভালো করে করো, দেখো কি করে। ওপরে একটা তো 80 বাই 100 তো করো, কাটাকাটি করে দেখো 40 কী করে হবে, 400 হওয়া উচিত তো। ভালো করে দেখো, ওটা সেন্টিমিটার তো, সেন্টিমিটারকে মিটারে নিয়ে যাচ্ছি, ক্যালকুলেট করে দেখো, ক্যালকুলেট দেখো। সেন্টিমিটার বেরোচ্ছে কিন্তু। সেন্টিমিটার কেন, মিটারে তো আমি 0.08 করে নিচ্ছি তো। 0.08 মিটারে যা অ্যান্সার বেরোবে মিটারেই বেরোবে। মিটারে? হ্যাঁ মিটারে বের করে নিয়েছিলে, মিটারে অ্যান্সার বেরোবে। ওকে, ভালো করে ক্যালকুলেট করে দেখো যে 20 × 16 ডিভাইড বাই 0.80 দেখে নাও। ওকে, চলো আজকে এতটাই। এরপরে আমি হচ্ছে তোমাদের ক্লাস চলবে, রোববার দিন মক টেস্ট হবে যেমন হচ্ছে। ওকে, চলো চলো।